কাঁপিয়ে দিয়েছে আমার দেশ। শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ। স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে, এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। তাই তো বলি দাদা বাবুরা কেন তো পাগলামি করে, তাদের মাথার তার কেন ছেঁড়া, সবারই মাথার তার ছেঁড়া। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে গলায় গলায় বন্ধু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে, এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা। পায়ের রক্ত যদি মাথায় উঠে যায় আর কোনো ঠান্ডা মানুষ যদি খেপা যায়, তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয়। এর সাক্ষী কিন্তু বাংলাদেশ। একটা বাঘ, তাকে আপনি খোঁচাচ্ছেন, আপনি তার লেজ দিয়া খেলছেন, দড়ির মতন গিট্টা দিচ্ছেন, মুখের সামনে এসে হালুম এরকম আওয়াজ করছেন, তারপর তার নাকের মধ্যে আঙ্গুল ঢুকে এরকম নাড়াচাড়া করছেন। তো আসলে পরিণতিটা কি হবে? এই বাঘটার চামড়া এত মোটা, এটা সহজে ঘুম ভাঙানো যায় না। আমিও চেষ্টা করছি ঘুম ভাঙিয়ে দেবো। একটার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছরে সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের হয়ে আবারও সুসংবাদ নিয়ে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে ভারত সারা জীবনের জন্য নিষিদ্ধ হতে চলেছে এবং তাদের দেশটিও হারাতে চলেছে। এমন সুসংবাদ জানিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে সাপোর্ট না করে বাংলাদেশকে সাপোর্ট করছে। সেখানে কিন্তু নরেন্দ্র মোদী ভালোভাবে চিপায় পড়ে গেছে জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি বিস্তারিত মাধ্যমে দেখবেন, আশা রাখবো সম্পূর্ণ দেখবেন। বেশি কথা না আবার এই বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসছি মোবাইলের স্ক্রিন থেকে। স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে, এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। চাঞ্চল্যকর একটা হিরোইজম অভিযান ছিল আমাদের বিজেপি জওয়ানদের। দর্শক, ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদহতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমাটিক স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজিবি জওয়ানরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন গায়েও নাকি লাগছে। পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি। এই সময় আটক করা হয়েছে 3 বাংলাদেশি মানব পাচারকারী দালালকে। তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা, যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে অভিনয় করে চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে, এই নরকিটদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে সীমান্তের মধ্যে কাঁটাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত দিয়া লাইভ স্ট্রিমিংয়ে ধাঁচাধাস কয়েকটা কি হবে ঠুস 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 সারা বাংলাদেশ দেখবে, যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি, এই ঘটনাটা মাথায় যেন থাকে। কিন্তু হবে কি, আমরা যারা বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই দাবিটা তোলেন, এটা জরুরি। আচ্ছা যাই হোক, তো সন্ধ্যা 7:30টার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজিবি। আটককৃত কারা আপনাদের এলাকার মানুষ, তাদের বিচার এলাকার জনগণ করবেন। আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লিখে গিয়েছে। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমার দেশ বলে দিবে বাংলাদেশ যাবে কোন পথে, আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমাদের কি ভূমিকা পালন করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা
পদানত করতে চাচ্ছে, কারো করধ্রাজ্যে পরিণত করতে যাচ্ছে, কিংবা কারো বগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে, সেইটা এই দেশে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান। শুধু আজকের রবিবারের পত্রিকা, আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন, প্রথম পেজটা আপনি দেখেন, তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন। মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখেন, এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা। আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারপরে হচ্ছে সঙ্গে 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে। এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন। এই হচ্ছে আজকের আমার দেশের আজকের পত্রিকার শিরোনাম। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে গলায় গলায় বন্ধু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে? তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক কষছে চীন, পাকিস্তান, বাংলাদেশ? যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে। চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে। সম্প্রতি চীনের JF-17 থান্ডার যুদ্ধ বিমান পাবে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশকেই নয়, পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে। এবার আপনাদেরকে একটু বলি যে JF-17 এর বৈশিষ্ট্যটা ঠিক কি। JF-17 থান্ডার হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। পাকিস্তানের যুদ্ধ বিমান বাহিনীর ক্ষেত্রে JF-17 থান্ডার মেরুদণ্ড। এটি ভারতের তেজসের মতো লাইট ওয়েট মাল্টি রোল ফাইটার জেট। এটা একটি মাল্টি রোল ফাইটার। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে মাল্টি রোল ফাইটার এই জেটের বৈশিষ্ট্য কি? অনেক দূর থেকে হামলা করা যায়, প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে পিছু করা, প্রতিকূল আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি মাটির খুব কাছাকাছি নেমে হামলা করা, এইসব করতে পারে JF-17 বিমান। স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম, তাই মাঝ আকাশে তেজস সব দিক থেকে টেক্কা দেয় JF-17 থান্ডারকে। পাকিস্তানে এই বিমানের 55% তৈরি হয়, চীন তৈরি করে থাকে বাকি অংশ। তবে তাকে সত্যি সেই উচ্চতায় পৌঁছতে পেরেছে? এই বিষয় কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে। পাকিস্তান এবং বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে। চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, সামরিক বাহিনী সম্প্রতি বাড়াচ্ছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে। এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা, যারা এর আগে কিছুদিন মায়ানমারে যুদ্ধ করে সেখানে ট্রেনিং নিয়ে সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নিজের দেশকে, নিজের রাজ্যকে স্বাধীন করার কাজে নেমে পড়েছে। সেই নরেন্দ্র মোদী আজকে নিজের চিপায় নিজে পড়েছেন মণিপুরে, কারণ তার কাজটা ছিল তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সাথে হট্টগোল লাগিয়ে ফায়দা লুটা। আর সেই ফায়দা লুটার সেই নরেন্দ্র মোদীকে এখন কাপুরুষ করে দিচ্ছে তার নিজের দেশ মণিপুরের মুক্তিগামী জনতা। মণিপুরের মুক্তিগামী জনতার কণ্ঠে আপনারা কথা শুনেছেন, বিভিন্ন নিউজ থেকে আপনাদেরকে আপডেট করেছি আমি যে মণিপুরে এই মুহূর্তে কি অবস্থা চলছে। যে কোনো সময় মণিপুর ডিক্লার দিবে স্বাধীন মণিপুর একটি রাষ্ট্র হিসাবে। তাই সেই মণিপুরের সাথে সাথে ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার 7টি রাজ্যই আলাদা হওয়ার ঘোষণার মুখোমুখি অবস্থায় আছে। আর সেই মুখোমুখি অবস্থার কারণে আমরা বাংলাদেশ থাকব ভালো অবস্থানে, কারণ তারা সেই 7টি রাজ্যের ভিতরে সবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের সব ধরনের রোড ঘাট রেল, সব বাণিজ্য, সবকিছু
বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশকে ব্যবহার করেছে 15.5 বছর। আমরা আর দেব না ভারতকে বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশের এক হাত জায়গা। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছরে সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। কিছু সুখবর আমরা পাচ্ছি। নানান সময় আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটু কার্যকর কিছু খবর আপনারা শুনতে পাবেন। দর্শক, 1971 সালে আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলেও কার্যত আমরা স্বাধীন হতে পারিনি। ভারতের কাছে আমরা পরাধীন ছিলাম। আমরা পিন্ডির গোলামি থেকে দিল্লির গোলামির মধ্যে পড়েছিলাম। ভারত আমাদেরকে তাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বন্ধু রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করতো না। ভারত আমাদেরকে তাদের অধীন বা পরাধীন কোনো ভ্যাসেস স্টেট অথবা তাদের কোনো প্রভিন্সের মতো মূল্যায়ন করতো। আমরা পরাধীন ছিলাম, উই ওয়ার সাবঅর্ডিনেট টু ভারত। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ শুরু হয়েছে হাসিনা পালানোর পর থেকেই। এমনকি যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও কিন্তু ভারতের পরাধীনতা থেকে আমরা এতটা বের হতে পারিনি, যেটা 5 আগস্টের পর আমরা বের হয়েছি। তো ভারত নানানভাবে আমাদের ডিস্টার্ব করেছে বা করছে, আমাদেরকে ইরিটেট করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। তা সত্ত্বেও ডক্টর ইউনূস সরকারের অনড় অবস্থান এবং বাংলাদেশের জনগণের ঐক্যের ফলে ভারত লাইনে আসতে শুরু করেছে। তাদের সুর অনেকটা নরম, তারা চুপছে যাচ্ছে। ষড়যন্ত্র তারা বন্ধ করেনি এবং করবেও না, কিন্তু অনেক কিছুই বাংলাদেশ সরকারের চাওয়া অনুযায়ী তারা করতে বাধ্য হচ্ছে বা বাধ্য হবে। এমনকি ভারতের ভিতরেও এই বিষয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে। ভারতের ভিতরেও অনেকেই সরকারের সমালোচনা করছে, ভারত সরকারের, যে তোমরা বাংলাদেশের সাথে কি শুরু করছো, এটা আমাদের ক্ষতি। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, মেডিকেল ট্যুরিজম, হোটেল ট্যুরিজমের অবস্থা খারাপ, ভিসা দিচ্ছে না। এটা সাময়িক আস্ফালন, কিন্তু ওরা জানে যে বাংলাদেশের লোকজনকে ভিসা না দিলে ওদের 12টা বাজবে। এই জন্য তাদের দেশের ভিতরেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, যার ফলে খবর হচ্ছে যে ভারত বাংলাদেশ বিষয়ে তাদের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে পারে। এটাই আমাদের জন্য একটা সুখবর যে ভারত বাধ্য হয়ে বাংলাদেশ ইস্যুতে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে যাচ্ছে। হ্যাঁ, এখনো ডিস্টার্ব করছে। সর্বশেষ একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে বলি, বা একটা ঘটনা যে কিভাবে ওরা ডিস্টার্ব করছে। দেখেন, এগুলো নিয়ে বাংলাদেশের জনগণের সোচ্চার হতে হবে এবং তোলপাড় সৃষ্টি করতে হবে। জনগণ যদি সোচ্চার হয়, ভারত এমনিতেই চুপসে যাবে। খবর, ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি, এবং আসলে বদলাতে যাচ্ছে। ওরা বাংলাদেশের ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, নইলে ওদের একুলুকু সব হারাবে। ওরা চারদিক থেকে ভারত বন্ধুহীন হয়ে যাচ্ছে। অতএব বাংলাদেশকে হারালে একদিক থেকে চীন মারবে, আরেকদিক থেকে পাকিস্তান মারবে, এরপরে যদি বাংলাদেশও মারে। আপনি চিন্তা করেন, 1971-এর পর যা ঘটেনি, এই 2024-এর পর সেটা ঘটেছে। পাকিস্তানি জাহাজ এসেছে। অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। বাংলাদেশ কিন্তু নতজানু নীতিতে ভারতকে ডিল করছে না, সাহসিকতার সাথে, পাকিস্তানকে স্পেস দিয়ে, চীনকে স্পেস দিয়ে। ভারত কিন্তু আসলে সিরিয়াসলি ভয় পাচ্ছে এবং ভয় পাবে। সামনে ঘটনা আরো ঘটবে। ভারতকে আমরা ভয় দেখিয়ে, বলে না যে ঘাট ধাক্কা দিয়ে সোজা করতে, এইভাবে সোজা করছি। পাকা আঙুলে ঘি উঠবে, সোজা আঙুলে ঘি ওঠে না। তো বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ আঙ্গুল বাঁকা করেছে। তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের জাহাজ বেড়েছে চট্টগ্রামে। ব্যবসা বাণিজ্য হতেই পারে এবং হওয়া উচিত। পাকিস্তানের সাথে ফ্লাইট চালু, নানান কিছু হচ্ছে। বাংলাদেশে ভারত এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বকরা পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস বলে অভিহিত করেছেন। এই ধরনের পরিবর্তনগুলো বেশিরভাগই দুটি উৎস থেকে আসে। প্রথমটি হলো বাহ্যিক পরিবেশের পরিবর্তন, যা একটি দেশকে তার অভ্যন্তরীণ রাজনীতির অগ্রাধিকার এবং কৌশলগুলোকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে। পরের দৃশ্যটি ঢাকার পররাষ্ট্রনীতির অভিমুখে নাটকীয় পরিবর্তন অবদান রাখছে, যার প্রভাব নয়াদিল্লির জন্য উল্লেখযোগ্য। এছাড়া হাসিনা বাংলাদেশ ইসলামপন্থী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আশ্রয় দেননি এবং ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তো এই সরকার যে বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিবে সেটা না। ইসলামপন্থী বলতে যারা গণতান্ত্রিক, যারা ভারতের জন্য থ্রেট নয় বা কারোর জন্য থ্রেট নয়, তাদেরকে কেন নিয়ন্ত্রণে রাখবে? তো ইসলামপন্থীদেরকে নিয়ন্ত্রণে রাখা এটা আরেকটা নতজানু নীতি। ভারতের প্রেসক্রিপশনে ইসলামপন্থীদের উপর নির্যাতন করা হয়েছে। দৈনিক সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আজ। মানে খুব গরম বলি না আমরা, খুব গরম কোনো বিষয় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আমি রিপোর্টটা মূলত পড়তে চাই, এটাতে খুব বেশি নিজের টেক বলার জায়গা নেই, যা আছে সেটা বলবো শেষে, কিন্তু এই রিপোর্টটা পুরোটা একটু আমাদের শুনে রাখা দরকার। আমি পুরোটাই পড়বো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, এটা একটা রেকর্ড থাকুক, এবং আপনারা অনেকেই হয়তো পড়েননি, তাই আমার মনে হলো যে আপনাদের কাছে রিপোর্টটা একটু আনা দরকার। এটা আমাদের এই সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে আমাদের এই গণঅভ্যুত্থান প্রশ্নে। হেডলাইন হচ্ছে, জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার। অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুদফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে, তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময় তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে।
জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সমকালকে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায়। বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধী তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেও কাম্য নয়। এই কারণে তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্যপাত্র না পাওয়ায় প্রতিবেদনও অসম্পন্ন হবে বলে তিনি জানান। খেয়াল করি আমরা, বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্য চাওয়া হচ্ছে বিভিন্ন আহত নিহতদের, সেগুলো ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে এবং কোনগুলো পাওয়া যাচ্ছে না আমরা একটু পরে বুঝবো। এবং শুনতেই আমার মনে হয় আমরা বুঝে ফেলবো সরকার কেন এই গড়িমসি করছে। এটা স্বীকারও করেছে সরকার। এখানে স্পেসিফিকলি একজনের নাম আছে, যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌফিক হাসান। তিনি বলেন, তথ্য অনুসন্ধান মিশনের চাহিদার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে যেসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে। তিনি জানান, জাতিসংঘের যে স্বীকৃত পদ্ধতি আছে তথ্য অনুসন্ধানী দল সেটাই করতে চাইছে। সেখানে তারা আবার যে তথ্য পাবে সেটা তারা গোপনীয়তাও রক্ষা করবে। তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনার মূল উৎস বিশ্লেষণ ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সুপারিশ করবে, কিন্তু আসলে এগুলো হয়নি। সরকারের সংশ্লিষ্টরা জানান, সরকারের আমন্ত্রণে আগস্টের শেষের দিকে প্রাথমিকভাবে তারা আসে। তাদের হাইকমিশনের মানবাধিকার হাইকমিশনের 3 সদস্য কীভাবে কাজ করবেন, কীভাবে কী সহযোগিতা লাগবে এগুলো জানান এবং সরকারের কাছ থেকে কী প্রয়োজন সেগুলো তারা জানিয়েছিলেন। তারপর মূল তদন্ত দল আসে সেপ্টেম্বরে এবং তারা বিভিন্ন জেলা সফর করে মাঠ পর্যায়েও আসলে তথ্যপাত্র নিয়ে ফিরে যায়। এই তথ্যানুসন্ধান নিয়ে আবারও জাতিসংঘের কর্মকর্তা বলছেন, ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব তথ্য দেওয়ার কথা নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু চাহিদা অনুযায়ী নথি মেলেনি। সরকার তথ্য দিয়েছে, তবে আংশিক। বিশেষ করে এই জায়গাটা আমরা দেখি, জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিষয়ে তথ্য চেয়ে তেমন সাড়া পাওয়া যায়নি। আমরা এই যাই প্রধান কারণ বলে মনে করি এবং এইখানে সরকার এটা ইচ্ছাকৃত গড়িমসি, এটা মানে জাস্ট গড়িমসি, এটা পরিকল্পিতভাবে এটা দেওয়া হয়নি এবং এটা সরকার ঠিক করছে কিনা আমরা সেই আলাপটাও আসলে করব। তারপর বাংলাদেশকে 24 অক্টোবর সময় বেঁধে দেয়, 30 সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে দেয়, তাও হয়নি। পরে 9 নভেম্বর বেঁধে দেয়, এবারও ব্যর্থ হয়েছে। আবার নতুন করে সময় দেওয়া হয়েছে, এবার তার মানে বারবার তারিখ বেঁধে দেওয়ার পরও সরকারের দিক থেকে তথ্য দেওয়া হয়নি। তাহলে প্রাথমিকভাবে মনে হতে পারে যে সরকারের ইনএফিসিয়েন্সি আছে কিনা। ইনএফিসিয়েন্সিও আছে, কোনো সন্দেহ নেই, কারণ এই আহতদের ক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রেই চরম ইনএফিসিয়েন্সি দেখেছি সরকারের। আমরা শুধু একটা মন্ত্রণালয়কে যেন দায়ী না করি, অ্যাজ এ হোল পুরো সরকারের এই দায় আছে, তাদেরকে এটা নিতে হবে। এবং একই সাথে এখন দেখছি তথ্য অনুসন্ধান বা এই তথ্যগুলো দিতে ইনএফিসিয়েন্সি আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে না, সেটাও খুব নিশ্চিত। এবার যে জরুরি কথা, সরকার উচ্চ পর্যায়ে এক কর্মকর্তা বলছেন, এখানেই অনেক জবাব পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার পাশাপাশি একটি ভিতের উপরে টিকে রয়েছে। জুলাই আগস্টে বাহিনীগুলো যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে তা নিজ দেশের নাগরিকদের প্রতি সম্ভব ছিল না। ফলে সরবরাহ করা তথ্য বাহিনীগুলোর বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। সরকার মনে করছে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের তথ্য গেলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে, তেমনি বাহিনীগুলো বিশ্বে নানা সমালোচনা হয়রানির মুখে পড়বে। অন্তর্বর্তী সরকার নতুন করে দেশকে গড়ে তোলার কাজ ব্যাহত হবে। বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘের দল অনুরোধ জানালেও সাড়া মেলেনি। কি তথ্য চেয়েছিল? 16 ধরনের, তার মধ্যে 1 থেকে 15 আগস্ট মানে 1 জুলাই থেকে তাদের তথ্য নাম, তারিখ সহ শহর, লিঙ্গ, বয়স ও ধর্ম অনুযায়ী দিতে হবে। মৃত্যুর কারণও জানাতে চায় তারা। নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য এই সময়ের মধ্যে নিহত ও আহত হয়েছেন তাও জানতে চেয়েছিল অনুসন্ধান দল। জুলাই আগস্টে সামরিক, আধা সামরিক ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে প্রতিনিধি দল। কোন শহরে কোন বাহিনীর ইউনিট কারা সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে নথিসহ তথ্য চাই। এর পাশাপাশি কোন ধরনের অস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, ছাত্র জনতার বিরুদ্ধে হেলিকপ্টার গাড়ি সহ সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, কোথায় এগুলো মোতায়েন করা হয়েছে তাও জানতে চেয়েছে। ছাত্র জনতার বিরুদ্ধে, যেগুলো একটু মন দিয়ে শুনি, অভিযান পরিকল্পনা, বল প্রয়োগের মাত্রা, রুলস অফ এনগেজমেন্টের লিখিত, SMS অথবা মৌখিক নির্দেশে তথ্য চেয়েছে। কি পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে তারও তথ্য চেয়েছে। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কোথায় রাখা হয়েছিল, কোথায় কারা আটক করেছিল, আটকের দায়িত্বে কারা ছিল সেটাও তারা জানতে চেয়েছে। কি ধরনের অভিযোগ করা হয়েছে যারা আটক হয়েছে তাদের, এবং আইনি ভিত্তি জানতে চেয়েছে। গ্রেপ্তারের ক্ষেত্রে এবং গ্রেপ্তারের পর কি নির্দেশনা ছিল, আহতদের চিকিৎসা সেবার ক্ষেত্রে কি করা হয়েছে, এগুলো বর্তমানে কি ধরনের ফৌজদারি তদন্ত চলছে, তার পরিপ্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়। কারা নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল, সহিংসতার নির্দেশ দিয়েছে তারাও তথ্য চেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিবেদনও চায় তথ্যানুসন্ধানী দল। এছাড়া কারফিউ সংক্রান্ত প্রতিবেদন, সংখ্যালঘুদের উপর আক্রমণ, নারীসহ যৌন নিপীড়ন, আন্দোলনকারী রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের উপরে নজরদারি, হুমকি ও ভয়ভীতি দেখার বিস্তারিত তথ্য চেয়েছে জাতিসংঘ। আমরা একটা জিনিস খুব খোলাখুলি বুঝতে পারছি, এই তথ্যগুলো বিশেষ করে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট তথ্যগুলো দিতেই গড়িমসি হচ্ছে। মানে আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো, ভাবমূর্তির কিছু ছিল না তো, মানে ভাবমূর্তি রক্ষা করতে চাইছে সরকার। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী
নিশ্চিতভাবেই শেখ হাসিনার পেটোয়া বাহিনীতে পরিণত হয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরাসরি যদি বলে মূলত পুলিশ এবং র্যাব, এইগুলো র্যাবের মধ্যে হয়তো কিছু সামরিক বাহিনীর সদস্য ওখানে আছেন। সুতরাং সিস্টেম্যাটিকলি ওই সময় সবচেয়ে বেশি কাজ তারা করেছেন। সেনাবাহিনী যে সময় নেমেছে, সেই সেনাবাহিনী নামার পর সেনাবাহিনীর দিক থেকে অন্তত ছাত্রদের উপরে, জনতাগণের উপরে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পাই না। আর যদি কেউ করে থাকেন সেটা শেখ হাসিনার দায়। আমরা এই কথাটা বলছি, আমাদের বাহিনীগুলো কেন এটা তাদের দায় বলে মনে করছেন? আমি খুব সিরিয়াসলি মনে করি এই তথ্যগুলো বের করা দরকার, এগুলো আমাদের স্বার্থেও দরকার। এই দেশের জনগণের উপরে এই রকম বিভৎসতা চালানোর পর বাহিনীর যে অংশগুলো এটাতে নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল, আই রিপিট, নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল, তাদেরকে ধরতে, তাদেরকে অভিযুক্ত করতে আমাদের সমস্যা কেন? এই আমরাই কি তাহলে মনে করছি যে আমরা আসলে শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো? আর দ্বিতীয় কথাটা হচ্ছে, নিরাপত্তা বাহিনী যদি এটা না করে, তাদেরকে যদি আমরা ছাড় দিই, তাহলে শেখ হাসিনাকে আমরা কিভাবে অভিযুক্ত করতে চাই? আমরা তো জাতিসংঘের তদন্তের মাধ্যমে প্রাপ্ত জেনুইন তথ্য আমরা দিচ্ছি না। সেটা আমাদের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগতে পারতো। ওটা একটা অকাট্য প্রামাণ্য দলিলের মতো কাজ করতো, যে কিভাবে এই প্রসেসটা হয়েছে। অনেক কিছু তারা জানতে চেয়েছে। বল প্রয়োগ করতে কে বলেছে, কোন ইউনিট সিদ্ধান্ত নিয়েছে, কতটুকু বল প্রয়োগ করা হবে, গুলি কখন করা হবে, কি ধরনের গুলি ব্যবহার করা হবে, বন্দুক কে দিয়েছে, এই যাবতীয় সবগুলো নীতি নির্ধারণী সিদ্ধান্ত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করা যায়, সেটা শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। এবং এটা করে আসলে আদতে শেখ হাসিনার বিচারকেও কিন্তু আমরা দুর্বল করে দিচ্ছি, নিশ্চিতভাবেই করছি। আমাদের বাহিনীগুলো, আমরা এখন যদি আরও খোলাখুলি কথা বলি, জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে আমাদের সামরিক বাহিনী, এমনকি পুলিশও কাজ করে, এতে সমস্যার কিছু নেই। বাংলাদেশে এখন একটা নতুন সরকার আছে, যারা যারা শাস্তিপ্রাপ্ত হবেন তাদেরকে আমরা শাস্তি নিয়ে দেখিয়ে দেবো যে যারা এসব করেছেন তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। এই শাস্তি দিয়ে বাকি বাহিনী তো আর শেখ হাসিনার অধীনে না, বাকি বাহিনী এখনকার অন্তর্বর্তী সরকারের অধীনে এবং ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে তারা কাজ করবে। এবং আমরা এক্সপেক্ট করি তারা বিভৎসতা শেখ হাসিনার সময় যা করতেন তা করবেন না, তারা একটা পেটোয়া বাহিনীর মতো কাজ করবেন না, তারা একটা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মতো কাজ করবেন। তাহলে তাদের ওই জায়গায় অবস্থান ধরে রাখতে সমস্যা হবে কেন? সমস্যা হওয়ার কোনো কারণ নেই তো। ইটস অল অ্যাবাউট কমিউনিকেটিং। সরকার এইসব যুক্তি তথ্য দিয়ে সেসব অথরিটির সাথে কথা বলুক। শেখ হাসিনার কাজের দায় আমাদের বাহিনীগুলো কেন নেবে? এবং আমরা আমাদের বাহিনীর ক্ষেত্রে যারা ইনভলভড ছিল তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলছি। তো এছাড়াও পরবর্তী পর্যায়ে যেসব মামলা হয়েছে, আমি ধারণা করি সব মামলার ব্যাপারে সরকারের গড়িমসি থাকতে পারে, কারণ বহু ক্ষেত্রে মামলা খুব জেনুইনলি হয় নাই। ঢালাওভাবে খুনের মামলায় অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে প্রথম দিন থেকে সমালোচনা আছে এবং সরকারকে ওই সমালোচনা নিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই তথ্যগুলো দিতে হবে এবং যদি ভুল থাকে সেটা শুধরে নিতে হবে। আমাদের খুব দ্রুত জেনুইন মামলা, মানে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে হত্যাগুমি, এগুলোর সাথে ফিনান্সিয়াল করাপশনেরও প্রচুর তথ্য প্রমাণ আছে, সেগুলো দিয়ে খুব দ্রুত সেগুলো করা উচিত হবে। সেই তথ্য দিতে হবে এবং তাতে যদি কোনো ভুল থাকে সেই ভুল শুধরে নেওয়ার জন্য নিশ্চয়ই জাতিসংঘ সাজেস্ট করবে, সেই সাজেশন আমরা নেব। কিন্তু জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানকে ডেকে এটা নিয়ে খুব হাইপ তৈরি করা হয়েছিল। আই অলসো স্পোক ইন ফেভার অফ দ্যাট। আমার মনে আছে যে আমি এটুকু বলতে চেয়েছি যে সরকার একটা খুব চমৎকার কাজ করছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে, কিন্তু আমরা এখন সেই এক পুরনো লুকোচাপা দেখছি। এবং এটা করে আই রিপিট, শেখ হাসিনা এবং তার যে দালালরা আছেন, তার যে ক্লোজ নেক্সাসের লোকজন আছেন, তাদের বিচার ব্যবস্থাটাকে প্রকারান্তরে ধ্বংস করা হচ্ছে। আমরা পলিটিক্যালি খুব শোরগোল করি, বিচার ছাড়া এটা হতে দেবো না, ওটা হতে দেবো না, ওটা হতেই হবে। কিন্তু আমরা আসলে হলো আমরা অদক্ষ, অযোগ্য। আমি রিপিট, আমরা অদক্ষ, অযোগ্য। আমরা আন্তরিকভাবে চাইলে ওই কাজগুলো ভালো মতো করতে পারতাম না। আর এখন তো সদিচ্ছার অভাব আমরা দেখছি, এটাকে আমরা ধামাচাপা দিতে চাইছি। সরকার খুব দ্রুত এই জায়গা থেকে সরে আসা উচিত হবে, কারণ আমরা প্রায় বলি জুলাই আগস্টের স্পিরিট, সে স্পিরিট ও ধারণ করছে না, সে ধারণ করছে না, নানান কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি সরকারই এই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে সরে আসছে। খুব ভয়ঙ্কর লক্ষণ এটা, তাদের খুব সতর্ক থাকা দরকার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।